সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের বাংলা দ্বিতীয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ আর নত্ব এবং সত্যবিধান নিয়ে আলোচনা করব, যেটা থেকে পরীক্ষার হলে ম্যাক্সিমাম সময় এখান থেকে প্রশ্ন আসে যে নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কে। তৎসম বা সংস্কৃত শব্দে দন্তন্বয়ের পরিবর্তে মূর্ধন্যয়ের ব্যবহার, আর সত্যবিধান হলো তৎসম বা সংস্কৃত শব্দে দন্তস্বয়ের পরিবর্তে মূর্ধন্যস্ব এর ব্যবহার। স্বভাবতই যেই শব্দগুলো আমাদের যে মূর্ধন্য হয় সেগুলো আমি এখানে লিখে রেখেছি, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন তাহলে আমরা পেলাম যে চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণমন, বেনিবিনা কঙ্কন কণিকা, কল্যাণ সনিতমিনী, স্থানীয় গুণ পূর্ণবেণী, ফেনী অনু বিপণী গণিকা, আপন লাবণ্য পানি, নিপুণ ভনিতা পানি, গৌণ কোনো ভানো পনসানো, চিক্ক নিক্কন তীর্ণ, কফনি বণিক গুণ, গণনা পিনাক পণ্যবান, যে এগুলো আমাদের স্বভাবতই মূর্ধন্য হয়। এবার আমি দেখি স্বভাবতই মূর্ধন্যস্ব হয় এগুলো কি আছে। যেমন আমার এই মূর্ধন্য আছে এটা, এরপরে আমার নিয়মগুলো আছে, নিয়মগুলো দেখেন ইনশাল্লাহ আপনাদের একেবারে সহজ হবে। আষাঢ় ঈষৎ ঔষধ উষা, বিষ বিশেষ বিশেষণ ভাষা, প্রত্যুষ দুই লাইন করে পড়বেন তাহলে মনে থাকবে যে আষাঢ় ঈষৎ ঔষধ উষা, বীজ বিশেষ বিশেষণ ভাষা, প্রত্যুষ পাষাণ, পৌষ রোষ, মেষ মহিষ মুশিক কোষ। দুই লাইন করলে মনে থাকবে ভালো। ভাষণ পুরুষ পৌরুষ ঘর্ষণ, শোষণ শেষ তোষণ বর্ষণ, ঈষৎ ঈর্ষা উষর গ্রীষ্ম, ভাষা ভূষণ বিষক ভীষ্ম, সরোজ সগু, সাসর্প হর্ষ, গণ্ডূষ দোষ প্রদোষ বর্ষ, মনীষী শ্লেষ শ্লেষা শেষ, ষট তুষ ওষধি দেশ, ভাষ্য ভূষ্য মানুষ বাষ্প, কৃষাণ কৃষি পৌরুষ পুষ্প, তোষণ ভূষণ ঈর্ষা ভাষণ, বিশেষ্য ঘোষণা পাষণ্ড শোষণ, ষোড়শ মহিষ ষড়যন্ত্র ভীষণ, এখন আর কি আর সবই দূষণ। এই যে শব্দগুলো, এই শব্দগুলি আমাদের স্বভাবতই মূর্ধন্যস্ব হয়, এখানে দন্তস্ব হয় না। তাহলে আমরা স্বভাবতই দন্তন্য হয় এবং স্বভাবতই মূর্ধন্য হয় এবং স্বভাবতই মূর্ধন্যস্ব হয়, এগুলো আমরা শিখলাম। এরপরে এই অংশে আমাদের এরপরে আমি ভিডিওতে বিশদভাবে আলোচনা আছে আমার কোথায় কোথায় আমার মূর্ধন্যস্ব কীভাবে দন্তস্ব মূর্ধন্যয়ে পরিণত হয় সেটা আলোচনা আছে, এবং আমার মূর্ধন্যস্ব কীভাবে দন্তস্ব কীভাবে মূর্ধন্যস্ব পরিণত হয়, অর্থাৎ সত্যবিধানের বাকি নিয়মগুলো আমার এই যে নত্যবিধান মূর্ধন্য নত্যবিধান যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে, তৎসম বা সংস্কৃত শব্দ বানানে মূর্ধন্য হয়, অর্থাৎ দন্তন্বয়ের স্থানে মূর্ধন্য হয়, মূর্ধন্য ব্যবহৃত হয়, তাকে নত্যবিধান বলে। তো নত্যবিধান কি? যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে দন্তন্বয়ের স্থলে মূর্ধন্য হয়, তাকে বলে নত্যবিধান। নত্যবিধান তৎসম শব্দে প্রযোজ্য। তাহলে আমাদের 90 থেকে আসবে নত্যবিধান কোন শব্দে প্রযোজ্য? নত্যবিধান তৎসম শব্দে বা সংস্কৃত শব্দে প্রযোজ্য। এবং নত্যবিধান কিসের জন্য? তৎসম বা সংস্কৃত শব্দে দন্তন্য এর পরিবর্তে মূর্ধন্য হওয়ার যে রীতি, সেটা হলো নত্যবিধান। দন্তন্য এর স্থলে মূর্ধন্য হওয়ার যে রীতি, সেটা হলো নত্যবিধান। আর নত্যবিধানটা হয় আমাদের তৎসম শব্দে প্রযোজ্য। এবং নত্যবিধানের কতগুলো নিয়ম আছে বা নত্যবিধানের প্রয়োগগুলো, যে কোন কোন ক্ষেত্রে আমাদের নত্যবিধান হয়। টবর্গীয় ট ঠ ড ঢ। টবর্গীয় হলো যে আমাদের 5টা, একটা হলো ট ঠ ড ঢ, আর একটা হলো যে ট ঠ ড ঢ মূর্ধন্য। তাই মূর্ধন্য তো আমাদের নত্যবিধানের ভিতরে। ট ঠ ড ঢ ধ্বনির আগে দন্তন্য ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সব সময় মূর্ধন্য হয়। যেমন ট ঠ ড ঢ এই ধ্বনি দন্তন্য ব্যবহৃত হয় যদি ব্যঞ্জন গঠিত হলেই, যুক্ত ব্যঞ্জন গঠিত হলে তখন মূর্ধন্য হয়। যেমন কণ্টক, এই জায়গায় মূর্ধন্য ক, এই মূর্ধন্য যোগ ট, কণ্টক। ঘণ্টা, দণ্ড, তারপরে বন্টন, লণ্ঠন, লুণ্ঠন ইত্যাদি। কারণ ট ঠ ড ঢ এই যে টবর্গীয় এই
চারটা আমাদের ধ্বনি যদি থাকে, এখানে আমাদের দন্তন্য হবে না, মূর্ধন্য হবে। তারা বুঝতে পারছি কিনা যে ট, ঠ, ড, ঢ এই জায়গায় এরকম এই ধ্বনিগুলো যে থাকে এবং সেখানে যদি যুক্ত ব্যঞ্জন গঠিত হয় সেই ক্ষেত্রে দন্তন্য হবে না, সেক্ষেত্রে মূর্ধন্য হবে। যেমন কণ্টক, ঘণ্টা, দণ্ড, বন্টন, লণ্ঠন, লুণ্ঠন ইত্যাদি। এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম পরীক্ষা আসে যে এগুলো আমাদের দন্তন্য হবে না, এগুলো মূর্ধন্য হবে। তৎসম শব্দে রি, র এবং মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হয়। তৎসম শব্দে রি, র এবং স এর পরে মূর্ধন্য হয়। যেমন অন্বেষণ, এখানে এই যে স মূর্ধন্য ষ তারপরে ন আমাদের মূর্ধন্য হয়েছে। তারপর তৃষ্ণা, তৃষ্ণা তরিত্রী, এই স যোগ এটা কিন্তু মূর্ধন্য, এটা এরকম লেখা তৃষ্ণা স যোগ মূর্ধন্য, কিন্তু এটা যে মূর্ধন্য হয়েছে। তাহলে এইখানে স এর পরে মানে মূর্ধন্য হয়। বিকিরণ, এই র এর পরে মূর্ধন্য হয়েছে। ব্যাকরণ, র এর পরে মূর্ধন্য হয়েছে। সমীরণ, র এর পরে মূর্ধন্য ইত্যাদি। হয়তো দুই একটা ব্যতিক্রম নিয়ম থাকতে পারে। তৎসম শব্দে রি, র, স এর পরে কিন্তু শব্দটা আমাদের তৎসম শব্দ হতে হবে। এখানে যে শব্দটা থাকবে সেই তৎসম রি, র, স এর পরে যে মূর্ধন্য হবে যেই শব্দটা, সেই শব্দটা আমাদের তৎসম শব্দ হতে হবে। রি, র, স এর পরে স্বরধ্বনি হ, অন্ত্যেষ্টিয় ব, অনস্বর। রি, র এবং স এর পরে যদি স্বরধ্বনি হ, অন্ত্যেষ্টিয় ব, অনস্বর এবং কবর্গীয় ও পবর্গীয় ধ্বনি থাকলে, কবর্গীয় মানে ক, খ, গ, ঘ, উ এবং পবর্গীয় ধ্বনি হলে প, ফ, ব, ব, ম থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। যেমন অগ্রহায়ণ, এই যে হ আছে অন্ত্যেষ্টিয়, তবে অন্ত্যেষ্টিয় আছে, অন্ত্যেষ্টির পরে মূর্ধন্য হয়েছে। অপরাহ্ন হ, তারপর ন মূর্ধন্য, এটা কিন্তু হয় ন, এই ন নিচে আছে কিন্তু এটা কিন্তু মূর্ধন্য। তারপর অভ্যন্তরীণ, এই অভ্যন্তরীণ, এখানে কিন্তু এই ন কিন্তু মূর্ধন্য, কারণ ওই যে ইসে রি, র, স এর পরে স্বরধ্বনি রি, র, স এরপরে যে স্বরধ্বনি হ, অন্ত্যেষ্টিয় ব, অনস্বর এবং টবর্গীয় প, ফ, ব, ব, ম এরকম যেগুলো থাকে টবর্গীয় এবং পবর্গীয় থাকে সেখানে আমাদের মূর্ধন্য হয়। যেমন অভ্যন্তরীণ, তারপর ক্ষণজীবী, ক্ষিয় ন, এটা কি হলো যে কযোগ স, ক্ষণজীবী। তারপরে গৃহিণী, এই যে হ আছে এখানে আমাদের মূর্ধন্য হবে। তারপরে নিরূপণ, পণ মূর্ধন্য। নিরীক্ষণ, নিরীক্ষণ, এই যে কযোগ স হলে ক্ষিয় মূর্ধন্য। অপরাহ্ন, প্রবণ, শ্রবণ, পরিবহন। তারপরে প্রসারিণী, প্রণিপাত, প্রণয়ন, মনোহারিণী, রূপায়ণ, শ্রাবণ, ষান্মাসিক, সংকীর্ণমনা, সর্বাঙ্গীন ইত্যাদিতে আমাদের মূর্ধন্য হয়েছে। তাহলে আমরা দেখলাম কি রি, র, স এর পরে যদি আমাদের স্বরধ্বনি হ, অন্ত্যেষ্টিয় ব, অনস্বর এবং টবর্গীয় এবং পবর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্তন্যটি আমাদের মূর্ধন্য হয়। যেমন অগ্রহায়ণ, অপরাহ্ন, যেগুলো আমরা এইমাত্র দেখলাম। এই বানানগুলো দেখবেন, শুধুমাত্র এই বানানগুলো আমাদের যে কোনটা মূর্ধন্য ব্যবহৃত সঠিক নিয়ম যে 90 থেকে বা আমাদের পরীক্ষায় সেটা আসবে, সেটাও আসতে পারে। আর এখান থেকে আমাদের এই যে ক্ষণজীবী বানানও আসতে পারে, যে আমাদের সঠিক বানান আসে, অগ্রহায়ণ সঠিক বানান আসে, অপরাহ্ন বানান আসে, অভ্যন্তরীণ বানান আসে, সেই বানানের বেলায় আমরা খেয়াল করতে পারবো। এবার আমরা 4 নম্বর রুলসটা দেখি। 4 নম্বর নিয়মে কি বলছে, যে কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। কতগুলো শব্দ আছে যেগুলো সবসময় মূর্ধন্য হয়। চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণবন, বেণুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিতমণি, স্থানগুণ, পূর্ণবেণী, ফণি, অনু, বিপণী, বণিকা, আপন, লাবণ্য পানি, নিপুণ, বনিতে পানি, গৌণ, কোনো, পনসন, চিক্ক, নিকন্তি, এগুলো এরকম এই শব্দগুলো আমাদের গণনা সর্বতই মূর্ধন্য হয়। যেমন চাণক্য, মাণিক্য, লবণ, কল্যাণ, স্থানু, পূর্ণ, বাণী, বেণী, গণ, গণনা, এগুলো আমাদের হিসেব সবসময় আমাদের মূর্ধন্য হয়। তাহলে দন্তন্যার স্তরে মূর্ধন্য হয়, তা দন্তন্য হবে না, এগুলোতে মূর্ধন্য হয়। তারপর নত্যবিধানে প্রযোজ্য নয়। নত্যবিধান প্রযোজ্য নয় কোথায়, অর্থাৎ কোথায় আমাদের মূর্ধন্য বসে না। যে নত্যবিধান বলতেই আমরা বুঝি যে দন্তন্য স্থানে মূর্ধন্য হয়, তা কোথায় কোথায় আমাদের মূর্ধন্য বসে না। বাংলা বা দেশি তদ্ভব বিদেশি শব্দের বানানে
মূর্ধন্য লেখার প্রয়োজন হয় না। বিদেশি যেমন কর্নেল, এখানে মূর্ধন্য হবে না। গভর্নর, এখানে দন্তন্য হবে। বিদেশি শব্দে আমাদের মূর্ধন্য হবে না, বিদেশি শব্দে দন্তন্য হবে, এবং আমাদের দেশি শব্দেও দন্তন্য হবে। সমাসবদ্ধ শব্দে সাধারণত মূর্ধন্য বা নত্যবিধান ঘটে না, এরূপ ক্ষেত্রে দন্তন্য হয়। যেমন ত্রিহায়ন, তারপর ধরন, নির্বিশেষ, তারপরে এই যে মূর্ধন্য বানানেও আমাদের কিন্তু দন্তন্য হয়। মূর্ধন্য বানানেও দন্তন্য হয়। এখানে সমাসবদ্ধ সুদন, এগুলোতে আমাদের সমাসবদ্ধ শব্দ যেগুলো সমাসবদ্ধ হয়, সমাসের মাধ্যমে প্রকাশ করা যায়, এগুলোতে আমাদের দন্তন্য হয়, মূর্ধন্য হয় না। তাই এক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের নত্যবিধানটা যে ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা হলো আমাদের দেশি শব্দে তদ্ভব এবং বিদেশি শব্দে আমাদের দন্তন্য হয়, মূর্ধন্য হবে না, এবং সমাসবদ্ধ শব্দে আমাদের দন্তন্য হয়, মূর্ধন্য হবে না। এবং এখানে যে উদাহরণগুলো আছে এগুলোও যদি পড়েন, এগুলো থেকেও পরীক্ষা ভালো কমন পাবেন। তাহলে আমাদের নত্যবিধানের যে আমরা 4টা নিয়ম পড়লাম এবং কয়েকটা ব্যতিক্রম ধর্মী দেখলাম, যে যেখানে আমাদের নত্যবিধান কাজ করে না, অর্থাৎ মূর্ধন্য হয় না, দন্তন্য হয়, সেগুলো আমরা দেখলাম। আশা করি এটা যদি আপনারা দেখেন তাহলে এই নত্যবিধান সম্পর্কে আপনাদের একটা সঠিক ধারণা পাবেন এবং নত্যবিধানে পরীক্ষা আসলে নত্যবিধান লিখতে পারবেন। একটা হলো যে টবর্গীয় ট ঠ ড ঢ এগুলো থাকলে তখন দন্তন্য হয় না, মূর্ধন্য হয়। আর তৎসম শব্দে রি র শ এর পরে যদি মূর্ধন্য হয়, এরপরে রি র শ এর পরে যদি স্বরধ্বনি হ, অন্ত্যেষ্টিয় ব, খণ্ডতা এবং টবর্গীয় এবং পবর্গীয় ধ্বনি থাকলে সেখানে আমাদের মূর্ধন্য হয়। কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়, যেমন এগুলো আমাদের সবসময় মূর্ধন্য হয়। নত্যবিধানের প্রযোজ্য নয় যেরকম, সেটা তো আমরা বললাম যে দেশি শব্দে তদ্ভব এবং বিদেশি শব্দে আমাদের দন্তন্য হয়, মূর্ধন্য হবে না। আর সমাসবদ্ধ শব্দে সাধারণত মূর্ধন্য ঘটে না, এরূপ ক্ষেত্রে দন্তন্য হয় সমাসবদ্ধ শব্দগুলোয়। তাহলে আমাদের নত্যবিধানটা হলো। এবার আমি আসি সত্যবিধানে, যে সত্যবিধানটা কি, যে আমাদের এই যে মূর্ধন্যস্ব এবং দন্তস্ব এর যে ব্যবহার সেটা, অর্থাৎ মূর্ধন্যস্ব এটাকেই বলে সত্যবিধান। অর্থাৎ যে রীতি অনুযায়ী বাংলা ভাষায় তৎসম শব্দে মূর্ধন্যস্ব ব্যবহৃত হয় তাকে সত্যবিধান বলে। তার নত্যবিধান হলো যে যেটা মূর্ধন্য ব্যবহৃত হয় সেটাকে বলে নত্যবিধান, আর মূর্ধন্যস্ব ব্যবহৃত হয় যেটা সেটা হলো আমাদের সত্যবিধান। যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে খেয়াল করতে হবে, কিন্তু তৎসম শব্দের বানানে কিন্তু ওটাও ছিল, এটাও মূর্ধন্যস্ব বা সত্য বিধান বলে। মূর্ধন্যস্ব ব্যবহৃত হয় তাকে সত্যবিধান বলে। সত্যবিধানের প্রয়োগ অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরে প্রত্যয়ের স থাকলে তা মূর্ধন্যস্ব হয়। যেমন ভবিষ্যৎ, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, অ আ ছাড়া যদি অন্য স্বরধ্বনি থাকে, এবং ক ও র এর পরে ক এবং র এর পরে প্রত্যয়ের স থাকলে তা মূর্ধন্যস্ব হয়। যেমন ভবিষ্যৎ, এখানে কিন্তু অ আ নেই, এটা কিন্তু রসিকার, এখানে মূর্ধন্যস্ব হয়েছে। চক্ষুষ্মান, এখানে কিন্তু অ আ নেই, রসুকার আছে, কিন্তু এই স কিন্তু চক্ষুষ্মানের সটা কিন্তু মূর্ধন্যস্ব। তারপরে সুতি, এখানে নি আছে কিন্তু অ আ নেই, এখানে এই স মূর্ধন্যস্ব। ইকারান্তে এবং উকারান্তে উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্যস্ব হয়, যেমন আনুষঙ্গিক, এই যে স এটা কিন্তু মূর্ধন্যস্ব। দুষ্প্রাপ্য, এটা মূর্ধন্যস্ব দুষ্প্রাপ্য, অর্থাৎ ইকারান্তে এবং উকারান্তে, যেমন আনুষঙ্গিক, তারপর দুষ্প্রাপ্য, ইকারান্ত, উকারান্ত এগুলো। তারপর সুষম, যে ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর কতগুলো শব্দে মূর্ধন্যস্ব হয়, যেমন আনুষঙ্গিক, দুষ্প্রাপ্য, এই যে আনু দু এগুলো কিন্তু আমাদের উপসর্গ। তারপর সু এটা উপসর্গ কিন্তু। রি র ও রেপের পর মূর্ধন্যস্ব হয়, রি র এবং রেপের পর মূর্ধন্যস্ব হয়। যেমন উৎকৃষ্ট, এ রি আছে মূর্ধন্যস্ব হয়েছে। কৃষিজীবী, এই রি আছে মূর্ধন্যস্ব হয়েছে। রি র এর অথবা রেপের পরে আমাদের মূর্ধন্যস্ব হয়। তারপর র ধ্বনির পরে যদি অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তাহলে মূর্ধন্যস্ব হয়। যেমন পরিষ্কার, এখানে পরিষ্কার, এখানে র ধ্বনির পরে অ আ ভিন্ন অন্য ধ্বনি কিন্তু আছে এখানে পরিষ্কার, কিন্তু অ আ স্বরধ্বনি থাকলে
তা দন্তস্য হয়, যেমন পুরস্কার, এখানে অ আছে পুরো অ, র যোগ অ, এখানে কিন্তু দন্তস্য হয়েছে। কিন্তু পরিষ্কার, এই রসিকার কিন্তু এখানে কিন্তু অ নেই, এই জন্য এখানে কিন্তু আমাদের মূর্ধন্যস্য হয়েছে। অর্থাৎ র ধ্বনির পরে যদি অ আ ভিন্ন অন্য অ আ, যেমন এখানে পুরস্কার এর সাথে অ আছে, যদি পুরস্কার থাকতো তাহলে কিন্তু আ ছিল, তাহলে কিন্তু আমাদের দন্তস্য হইতো। আচ্ছা, এবং যদি রসিকার আছে এটা যে, এই জন্য কিন্তু এটা মূর্ধন্যস্য হয়েছে। অর্থাৎ র ধ্বনির পরে যদি অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, যে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি যদি থাকে তাহলে আমাদের মূর্ধন্যস্য হয়, আর অ আ স্বরধ্বনি থাকলে তখন দন্তস্য হয়, যেমন পরিষ্কারী মূর্ধন্যস্য এবং পুরস্কারী কিন্তু দন্তস্য। টবর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্যস্য যুক্ত হয়, টবর্গীয় ট ঠ ড ঢ মূর্ধন্য, এগুলো যেমন অকৃষ্ট মূর্ধন্যস্য হয়েছে, কনিষ্ঠ, যেমন এখানে টবর্গীয় ধ্বনিতে কিন্তু ট ঠ ড ঢ কিন্তু আমাদের দন্তন্য হয় না, মূর্ধন্য হয়েছিল, ওরকমভাবেই টবর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্যস্য হয়, যেমন অকৃষ্ট, কনিষ্ঠ। কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্যস্য হয়, যেমন আষাঢ়, ভাষা, ভাষ্য, প্রত্যুষ, ঔষধ, পাষাণ, দূষণ, দূষণীয়, শশীভূষণ ইত্যাদি শব্দে আমাদের স্বভাবতই মূর্ধন্যস্য হয়, এবং এইগুলোই দেখবেন পরীক্ষা হলে আসে। সত্যবিধান প্রযোজ্য নয়, এরকম কি আছে দেখি। দেশি, তদ্ভব, বিদেশি, ওই নত্যবিধান যেখানে প্রযোজ্য নয় সেখানে দেশি, তদ্ভব, বিদেশি শব্দের বানানে মূর্ধন্যস্য লেখার প্রয়োজন হয় না, যেমন ফটোস্ট্যাট, এখানে ইংরেজি শব্দে এখানে দন্তস্য হয়েছে ইত্যাদি। বিদেশি শব্দে আগত শব্দেও মূর্ধন্যস্য হয় না। সংস্কৃত 7 প্রত্যয়যোগের শব্দে মূর্ধন্যস্য হয় না, যেমন ধূলিসাৎ, সংস্কৃত শব্দ কিন্তু যদি এরকম থাকে, যেমন ধূলিসাৎ, সাত যদি শেষে যদি 7 প্রকাশ পায়, 7 প্রত্যয় যদি যুক্ত থাকে, তখন সে জায়গায় আমাদের মূর্ধন্যস্য হয় না। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নত্যবিধান এবং সত্যবিধানের আজকের এই অংশটুকুই। পরবর্তী ভিডিওতে অন্যান্য বিষয়গুলো নিয়ে উপস্থিত হব। যদি ভালো লাগে চ্যানেলটি তা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, এবং যাদের চাকরির জন্য এই ভিডিওটি যারা জানার দরকার বা দেখার দরকার বা শেখার দরকার, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।